হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। নর্মালি আমি এতদিন পর্যন্ত কোনোরূপ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি নর্মালি বানাইনি। আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে, তাই আমরা সপ্তাহে 2-3টি করে ভিডিও আপলোড করেছি এবং কোনো একটি টপিকে বা কোনো একটি বিষয়ের উপর আমি চেষ্টা করেছি আলোকপাত করতে বা তার কনসেপ্ট ক্লিয়ার করতে। কিন্তু এটি করতে করতে 2 বছর ধরে এটি করতে করতে মনে হয়েছে যে আমিও একটি কমফর্ট জোনে চলে এসেছি। তাই মনে হলো যে এবার আমরা মাধ্যমিকের প্রথম থেকে আমরা স্টার্ট করব এবং পুরো মাধ্যমিক আমরা কমপ্লিট করব ভিডিওর মাধ্যমে। তো দেখো, সর্বপ্রথমে দেখো আমাদের অনেক কনফিউশন থাকে যে দেখো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা কি করি, আমরা অঙ্ক সববারই ক্ষেত্রে আমি যদি বলে থাকি যে আমরা প্রত্যেকের ক্ষেত্রে বলে থাকি আমরা অঙ্কের কিন্তু ভীতি প্রত্যেকেরই আছে, কম বেশি প্রত্যেকের আছে। আমরা অনেকেই অঙ্ক মুখস্থ করে যাই বা সাজেশনের উপর বেস করে যাই। তো আমরা এই জায়গাটি থেকে মাধ্যমিক পর্যন্ত হয়তো বা আমরা মুখস্থ বিদ্যার মাধ্যমে ইউজ করে করে হয়তো মাধ্যমিকে যথেষ্ট ভালো নম্বর কিন্তু তুলে ফেলতে পারবো। কারণ আমরা যদি কিছু কিছু কোশ্চেন বা কিছু কিছু সালের কোশ্চেনকে ফলো করি তো নম্বর তোলাটা কিন্তু বড় ইস্যু নেই, বরং আমরা প্রত্যেকে তুলে ফেলতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই নম্বর তুলে আমরা যাবো কি, আমাদের উদ্দেশ্যটা কি। নম্বর তোলার পর আমরা কি করব, আমরা সায়েন্স নিয়ে পড়বো, কারণ আমরা অঙ্কে যথেষ্ট ভালো নম্বর পেয়েছি, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকে যথেষ্ট ভালো নম্বর পেয়েছি, আমরা সায়েন্স নিয়েই যাব, কারণ আমাদের প্রত্যেকের ইচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার। এবার কথা হচ্ছে, আমি তোমাকে আগেই বলে দিই, যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত তোমরা কুয়োর জলকে যদি অনুভব করে থাকো, তাহলে আমাদের টিচাররা একই কথা বলেছে, আমিও তোমাকে বলছি, তাহলে কিন্তু 11-12 হচ্ছে একটি সমুদ্র। ঠিক আছে, তো এই সমুদ্রে ভাসতে জানার একটি কৌশল হতে পারে, সেটি হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার। আমরা 8-9-এ অনেক ভুল করে এসেছি, 8-9-এ আমরা অনেক কিছুই মুখস্থ করে এসেছি, কিন্তু এই 10-এ এসে আমার মনে হয় যে এবার একটু সংযত হওয়া উচিত। এবার আমরা ভুলগুলোকে সংশোধন করা এই একটা বছর সময় আছে। আমরা মাধ্যমিকটা যদি স্টেজটা যদি পুরো বেসিক ক্লিয়ার করতে পারি, কারণ মাধ্যমিক বেসিক ক্লিয়ার করতে করতে আমরা লক্ষ্য করবো আমরা 9ও কিন্তু ক্লিয়ার করে ফেলছি। আমরা 9-এর অনেক অনেক জিনিস কিন্তু এই 10-এর মধ্যে হালকা করে লুকিয়ে আছে, সেই সব জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে করতে যাবো। যদি কোনো ডাউট থেকে থাকে সেগুলো আমরা ক্লিয়ার করব। লক্ষ্য করে দেখবে যে এই মাধ্যমিক লেভেলটা যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, এটিই তোমার কিন্তু একটি মাত্র রাস্তা তোমার ইন ফিউচার, অর্থাৎ 11-এ গিয়ে ম্যাথসে তোমাকে সমুদ্রে ভাসিয়ে রাখার একটি রাস্তা। তো আমার মনে হয় বেসিক থেকে ক্লিয়ার করা উচিত। দেখো, প্রত্যেকটি সাবজেক্টে যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা অঙ্কে কী করি, অঙ্কে আমরা অনুশীলনীতে যাই, অনুশীলনীতে যাওয়ার পর আমরা অনুশীলনী থেকে অঙ্ক করতে করতে অঙ্কটা বোঝার চেষ্টা করি, বা আমরা অঙ্ক বুঝি না তখন আমরা অঙ্ককে আমরা প্র্যাকটিসের মতন করে একটি পদ্ধতিকে ফিল করি যে আমরা এই অঙ্ক এই পদ্ধতিতে হয়ে থাকে, কিন্তু এই পদ্ধতি কেন ইউজ করলাম, এই পদ্ধতি এলো কেন, এই পদ্ধতি শেখার উদ্দেশ্য কী, এইসব বিষয়গুলো আমরা ভাবিও না, ভাবার প্রয়োজনও মনে করি না, কারণ আমাদের একটি প্রয়োজন, একটি উদ্দেশ্য, অঙ্কতে নম্বর তোলা। কিন্তু আর সেই কারণেই কিন্তু অঙ্কের প্রতি আমাদের ভীতি সঞ্চার হয়ে থাকে, এবং ভীতি সঞ্চার হওয়ার জন্য আমরা অঙ্ক থেকে দূরেই থাকি। আর বোঝা দরকার কি বা কী দরকার, এসব আমার কী কাজে লাগে, এটাই আমাদের মনে হয়ে থাকে। তো আমি চেষ্টা করব আমরা অন্যান্য সাবজেক্টে যেমন অনুশীলনী পুরো চ্যাপ্টারটি বোঝার পরে আসে, আমি সেরকমভাবে চেষ্টা করব প্রথমে আমরা যে কোনো যে টপিকই ধরি না কেন, সেই টপিকটির বেসিক ধারণাটা ক্লিয়ার করা, যাতে আমাকে বুঝতে সুবিধা হয় যে বিষয়টি কেন এবং কীভাবে ডেভেলপ হলো এই বিষয়গুলি। এবার কথা হচ্ছে যে আমরা পুরো সিলেবাসে কী আছে সেটি বোঝার আগে আমাদের ফার্স্ট সেমিস্টারে কী আছে সেটাই বোঝার পছন্দ দরকার। কারণ আমরা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করব, পুরোটা আমরা ধীরে ধীরে অ্যাচিভ করবো। আমাদের দরকার নেই একসঙ্গে পুরো বইয়ে কী আছে দেখার, আমরা ফার্স্ট সেমিস্টারে যেটুকু আছে সেটুকু নিয়েই কিন্তু আমরা স্টার্ট করব। আমরা ফার্স্ট সেমিস্টারে 40 মার্কের যে পরীক্ষা হবে, সেক্ষেত্রে পাটিগণিতে আমাদের 9 মার্কের কিন্তু কোশ্চেন আসবে, আর বীজগণিত থেকে আসবে আমাদের 14 মার্কের, এবং জ্যামিতি থেকে আমাদের আসবে 11 মার্কের, এবং পরিমিতি থেকে আমাদের আসবে কিন্তু 6 মার্কের কোশ্চেন। সেই চ্যাপ্টারগুলি আমাকে দেখো লিখে দিয়েছে বইয়ের প্রথম দিকে, এটি আছে যে পাটিগণিতে আমাকে কিন্তু এই ফার্স্ট সামেটিভে আমাকে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস এই অঙ্কগুলি কিন্তু করতে হবে। সেকেন্ড, বীজগণিত থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত এবং দ্বিঘাতকরণী কিন্তু আমাকে করতে হবে। আর থার্ড কি, জ্যামিতি থেকে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আর পরিমিতি থেকে
আয়ত ঘন লম্ববৃত্তাকার চোঙ। অর্থাৎ আমরা প্রথম 4-5 মাসে এই কটি চ্যাপ্টারকে আমাকে রপ্ত করতে হবে, যাতে এই চ্যাপ্টারগুলিকে বুঝে এমনভাবে আমরা গিলে ফেলতে পারি যাতে প্রথম সামেটিভে আস্তে আস্তে আমাদের এই চ্যাপ্টার থেকে এমন কোনো কোশ্চেন যদি বাইরে থেকে এসে কেউ দিয়ে দেয় না কেন, তাহলে যাতে কোনোরকমভাবে ডাউট ছাড়া আমি অ্যান্সারগুলি সলভ করতে পারি। এটি আমাদের ফার্স্ট উদ্দেশ্য। আমাদের ফার্স্ট উদ্দেশ্য এরকম কখনোই নয় যে আমরা মাধ্যমিকে পড়ে 11-12 কী করবো সেটা ভাবা। আমার উদ্দেশ্য সিম্পল থাকবে যে মাধ্যমিক আমি যখন পড়ছি, 10 ক্লাসে আমি যখন পড়ছি, তখন এই 10 ক্লাস কমপ্লিট হওয়ার পর এই মহাবিশ্বের যে কোনো কেউ আসুক, আমার এই সিলেবাসের উপর যদি কোনো কোশ্চেন আমাকে দিয়ে থাকে, তার অ্যান্সার আমি করতে পারবো। এই কনফিডেন্সটা আমাদের মধ্যে থাকা উচিত। আর এই কনফিডেন্সটা আনার জন্য আমি চেষ্টা করব তোমাদের বেসিক থেকে পুরো ক্লিয়ার করার। তো শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণ বা একচল বিশিষ্ট বীজগণিতের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা স্টার্ট করব এবং দ্বিঘাত সমীকরণের বিষয়ে পুরো ডিটেলে বিষয়গুলি ক্লিয়ার করব। আমরা শুধু বারবার বলছি যে আমরা প্রয়োজন পড়লে আমরা 9 দেখব, প্রয়োজন পড়লে আমরা 10 দেখব, কিন্তু একটাই উদ্দেশ্য, কোনো অংশ যেন বুঝতে আমাদের কোনোরূপ ডাউট না থাকে। প্রয়োজন পড়লে যদি ঢিল থেকে থাকে আমার 9-10, আমি 8-9 আমি আবার সেগুলোও ক্লিয়ার করব, কিন্তু আমি চ্যাপ্টার করার সময় চ্যাপ্টারের প্রত্যেকটি বেসিক ক্লিয়ার করব, প্রত্যেকটি বিষয় ক্লিয়ার করব। প্রয়োজনে ভিডিওটি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, কোনো যায় আসে না। কোশ্চেন বানানো, কোশ্চেন করা উদ্দেশ্য নয়, কারণ এগুলি তুমি প্রত্যেক টিউশন, বই, প্রত্যেক জায়গাতে পেয়ে যাবে। কিন্তু বিষয়টি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা আমার মূল উদ্দেশ্য থাকবে। তো শুরু করবো আজকের ভিডিও। দেখো, আমরা যদি সর্বপ্রথমে এত কিছু না ভেবে সিম্পল আমরা বইয়ের প্রথম পেজকে যদি তুলি, আমাকে এমন কোনো কোশ্চেন যদি আমাদের সামনে এসে থাকে বা এরকম কোনো কোশ্চেন যদি আমাকে গাণিতিকভাবে করে থাকে যে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ আছিল, এটি কিভাবে নির্ণয় করব? ভালো করে বোঝার চেষ্টা করো। কি বললো? ধ্রুবদের বাগানে একজন ব্যক্তি, একজন মানুষ, একজন ছেলে, তোমাদের বন্ধু, তার বাগানে নারকেল গাছ আছে। এবার কি বলা হলো? যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হলো। মানে প্রতি গাছ থেকে একটি করে বেশি নারকেল পাড়া হলো, যতগুলি গাছ ছিল তার থেকে একটি করে বেশি নারকেল পাড়া হলো। ধরো তাহলে কি বলেছে দেখো, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধ্রুবদের বাগানে এক্সটি নারকেল গাছ ছিল। কোনো অসুবিধা নেই, এখানে আমরা এক্সটি নারকেল গাছ ছিল, ঠিক আছে। এবার কি বলেছে? প্রশ্নানুযায়ী বলেছে প্রত্যেকটি নারকেল গাছ থেকে যতগুলি নারকেল গাছ ছিল তার থেকে একটি করে বেশি নারকেল পাড়া হয়েছে। তাহলে যদি আমার এক্সটি গাছ থেকে থাকে, তাহলে নারকেল পাড়া হয়েছে কি প্রত্যেকটি গাছ থেকে x+1, প্রত্যেকটি গাছ থেকে x+1 নারকেল করা হয়েছে, প্রত্যেকটি গাছ থেকে। তাহলে গাছ সংখ্যা কত ছিল? x। প্রত্যেকটি গাছ থেকে x+1 পাড়া হয়েছে, অর্থাৎ যদি আমাকে 2টি গাছ থাকে এবং 2টি গাছ থেকে প্রত্যেকটি গাছ থেকে 5টি করে নারকেল পাড়া হয়, তা টোটাল কত নারকেল পাড়া হয়েছে আমরা ইজিলি বলে দেবো 5×2=10টি, তাই না? একই রকমভাবে এক্ষেত্রেও তাহলে একটি গাছ x সংখ্যক গাছ ছিল, প্রত্যেকটি গাছ থেকে x+1 নারকেল পাড়া হয়েছে, তার অর্থ হচ্ছে টোটাল নারকেল পাড়া হচ্ছে x+1, যেটি করা হয়েছে, এতগুলি নারকেল পাড়া হয়েছে, সেটি আমাকে বলে দিচ্ছে 132, ঠিক আছে। তো আমরা শর্তানুযায়ী আমরা x×x+1 = 132 লিখলাম। এবার এক্সকে যদি আমরা ভেতরে গুণ করি, তাহলে পাচ্ছি x² + x = 132। এবার 132কে আমরা উভয় পক্ষে যদি আমরা যোগ করে দিই, উভয় পক্ষে যদি আমরা বিয়োগ করি, তাহলে এদিকে 132 আসবে, এদিকেও -132 আসবে, অথবা যদি তোমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে আমরা এরকম একটি পজিশনে আসবে। এবার কথা হচ্ছে, এই পজিশনে আসার পর আমরা একটি সমীকরণ পেলাম x² + x -132। এইবার এই যে =0, এই সমীকরণটি পেলাম। তো এই সমীকরণটিকে আমাকে সলভ করে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালু বের করা। তাহলে এই টাইপের যে সমীকরণগুলি আছে, সেই সমীকরণগুলি আমাকে সলভ করব কিভাবে? তো তখনই আমাকে এই সমীকরণগুলি সলভ করার একটি পদ্ধতি এলো। আর এইটি দেখতে দেখো, লক্ষ্য করে দেখো, এই পদ্ধতি আসবো আমরা এই চ্যাপ্টারে এই টাইপের সমীকরণ সলভ করার পদ্ধতি শিখবো। তার সঙ্গে সঙ্গে এই টাইপের সমীকরণগুলিকে কীভাবে বুঝবো বা কী বলবো, সেই বিষয়গুলি আমরা ধারণা ক্লিয়ার করবো। দেখো, সর্বপ্রথমে কোনো একটি বিষয়কে বুঝতে গেলে, ধরো তোমার একটি বেস্ট ফ্রেন্ড আছে,
তুমি তোমার একটি বেস্ট ফ্রেন্ড, তোমার তার নাম রাহুল। রাহুল কি করতে ভালোবাসে, কোথায় যেতে ভালোবাসে, কোথায় কি খেতে ভালোবাসে, তুমি প্রত্যেকটি কিছু কিন্তু জানো। কিন্তু একদিন তুমি জানতে পেরেছো কি, তুমি তার রাহুলের সম্পর্কে, তোমার যদি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, তার সঙ্গে অনেক দিন খেলেছো, বেরিয়েছো, মিশেছো, তারপরে তার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছো। অথবা আমি যদি বলি যে, তোমাকে যদি বলি যে শাহরুখ খান, হঠাৎ করে নাম বললে, বা বিরাট কোহলি, MS ধোনি নাম বললে, তুমি হঠাৎ করে তুমি বলবে, আচ্ছা, তোমার চোখের সামনে ভেসে উঠবে তার কীর্তিগুলো, যেগুলো তুমি দেখেছো তোমার চোখের সামনে। তো তখনই সেটি পসিবল যখন তুমি তার সম্পর্কে জানবে বা তার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হবে। দেখো, আমরা কিন্তু এই রকম টাইপের সমীকরণ যখন দেখলাম, একটি সমীকরণ এরকম টাইপের এলো, x² + x + 132, এটি দেখতে কেমন সেটি বুঝতে গেলে এই যে সমীকরণের প্যাটার্ন, সেটি লক্ষ্য করে দেখো। প্যাটার্নকে কি বলছে, যে যদি আমি ax² + bx + c = 0, এই প্যাটার্নের একটু সমীকরণ। এখানে কীরকম প্যাটার্ন, x² + bx + c, যেখানে a b c বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি, বাস্তব সহগ যুক্ত, এই বিষয়টি বুঝতে হবে। বাস্তব সংখ্যা দেখো, সহগ কি, এই x² সঙ্গে যে কনস্ট্যান্ট টার্মটি আছে বা ধ্রুবক পদটি আছে, কনস্ট্যান্ট টার্মটি বা ধ্রুবক পদটি আছে, সেটি হচ্ছে x² সহগ। এক্সের সহগ কি, এক্সের সঙ্গে গুণাকারে যে কনস্ট্যান্ট টার্মটি আছে অর্থাৎ b, সেটি হচ্ছে x² সহগ। এবার সি কার সহগ, দেখো সি আছে, অর্থাৎ অর্থ হচ্ছে c × 1 আছে, আর c × 1 মানে আমি 1কে x⁴ লিখতে পারি, অর্থাৎ x⁴ এর সহগ হচ্ছে c, যেটি একটি বাস্তব সংখ্যা বা কনস্ট্যান্ট টার্ম। তাহলে বাস্তব সহগযুক্ত একচল কেন, চল কথার অর্থ কি, ভেরিয়েবল বা চলরাশি। এখানে দেখো এক্সের শুধুমাত্র এক্সই আছে, যেটি আমি অজানা, চল মানে অজানা বা অজ্ঞাত, মানে যেটি আমি জানি না। তাহলে সেখানে দেখো এই সমীকরণে একটি চল আছে যেটি এক্স, মানে যে এক্সকে আমি চিনি না বা জানি না এক্স কী হবে সেটি আমি জানি না। তাহলে বাস্তব সহগযুক্ত, দেখো x² সঙ্গে কী আছে, গুণাকারে আছে। x² সহগ যদি বলতে বলা হয়, তুমি কী বলবে, x² সঙ্গে 1 গুণাকারে আছে, এক্সের সঙ্গেও 1 গুণ আকারে আছে। x⁴, এখানে x⁴, তার সহগ কি, -132। তাহলে এইগুলি প্রত্যেকটি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত। এবার দ্বিঘাত কি, দেখো এই সমীকরণে একটি বিশেষ লক্ষ্য হচ্ছে, চলের যে ঘাত বা পাওয়ার, সেটি কিন্তু 2, সর্বোচ্চ ঘাত। পাওয়ার তো এখানে এক্সের মাথায় 1ও আছে, পাওয়ার তো এখানে এক্সের মাথায় 0ও আছে, কিন্তু এই সমীকরণে এক্সের বা ভেরিয়েবলসের সর্বোচ্চ কিন্তু ঘাত একটি, আর সেটি হচ্ছে 2। তাহলে এই রকম টাইপের সমীকরণকে আমরা বলবো একচল বিশিষ্ট, বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যাকে আমরা ax² + bx + c আকারে কিন্তু লিখতে পারি, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ≠ 0। এবার a ≠ 0 কেন ব্যাপারটি এলো, একটু ভেবে দেখো, যদি আমি এই x² সঙ্গে যদি 0 গুণাকারে থাকতো, অর্থাৎ আমি যদি বলি এই ax² + bx + c = 0, এই এক্সের এই এর ভ্যালু a = যদি 0 হয়ে যেত, তাহলে 0 × x² + bx + c = 0, এই প্রোগ্রামটি 0 হয়ে যেত, তাহলে অর্থাৎ পড়ে থাকলো bx + c = 0। তাহলে এখন এই সমীকরণ যেটি পেলাম bx + c, এই সমীকরণের যে ভেরিয়েবল বা x, এর সর্বোচ্চ ঘাত কি, এর সর্বোচ্চ ঘাত 1, অর্থাৎ এটি এখন দ্বিঘাত সমীকরণ নয়, এটি এখন একঘাত সমীকরণ। এবার আমরা বাস্তব সংখ্যা, একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা, এটির কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু ক্লাস 8কে কিন্তু রিভাইজ করব। কেন রিভাইজ করব, কারণ এখানে এই ক্লাসের 8-এর পলিনোমিয়াল চ্যাপ্টারটা কিন্তু আমাকে অনেক কাজ করবে। তার সাথে সাথে রিয়েল নাম্বারস বা নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটি, যে রিয়েল নাম্বার চ্যাপ্টারটি, সেই দুটি কিন্তু আমাকে অনেক হেল্প করবে এই বিষয়টি ক্লিয়ার করতে। তাই আমরা একটু পিছনের দিকে যাব এবং ব্যাক গিয়ারে যাব। তো আমরা প্রথমে বুঝে নিই নাম্বার সিস্টেমটি। দেখো, আমরা প্রত্যেকে নাম্বার সিস্টেমটি সম্বন্ধে পুরো আইডিয়া আছে, আমরা খুব সিম্পলি, খুব শর্টে আমরা বিষয়টি শেষ করব। আমরা নম্বর কিভাবে এসেছে, নম্বর এরকম নয়। আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে উপরের অংশটি থাকে, তারপরে তাকে আমরা ক্লাসিফাই করে থাকি, তাই না? কিন্তু নাম্বারের ক্ষেত্রে একটু উল্টো হয়েছে। নাম্বার থেকে আমরা এই নিচ থেকে শুরু করেছি এবং উপরে গেছি। কীরকম,
মানুষ সর্বপ্রথমে কোনো কিছু কাউন্ট করার জন্য, অর্থাৎ ধরো তোমাকে তারা তখন দেখলো যে তুমি হয়তো তোমার প্রয়োজনে তুমি তার কাউরের কাছে 5টি আপেল চাইলে, এবার সে তোমাকে 5টি আপেল দিল। এখন এই যে তোমাকে 5টি আপেল দিল, এখন তো তুমি সেটা কাউন্ট করতে পারছো যে তোমাকে 5টি আপেল দিয়েছে, কিন্তু সেই সময় এটি কাউন্ট করা কোনো রূপ রাস্তা ছিল না, কারণ তখন নাম্বারই ছিল না। তখন মানুষ কি করলো, নিজেদের প্রয়োজনে নিজেদের সুবিধার্থে কিন্তু নাম্বারকে নিয়ে আনলো কাউন্ট করার জন্য বা গণনা করার জন্য। আর সেই সকল নাম্বারকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে থাকি, যেগুলোর মধ্যে পড়ছে 1 2 3 4 5 6 7 8 এরকম নম্বর চলছে। এবার এটিতে চলে গেল স্বাভাবিক সংখ্যার পার্ট। এবার মানুষ যখন আরও ফিল করলো যে শুধু স্বাভাবিক সংখ্যা, তাহলে আমার কাছে কিছুই নেই, এটিকে ব্যাখ্যা করার জন্য গণিতের কোনো একটি নাম্বারকে তো আমার দরকার, কীভাবে সেটি পসিবল? তখন তারা শুরু করলো যে আরেকটি এমন নাম্বার হওয়া উচিত যেটি কিছু নেই আমার কাছে, সেটি বোঝানোর জন্য। তখন তারা কী নিয়ে আনলো? শূন্যকে নিয়ে আনলো। এবার এই শূন্য এবং ন্যাচারাল নাম্বার দুটিকে মিলে হয়ে গেল আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। 0 1 2 3 4 5 6 এই জাতীয় সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা অনেক সময় আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকি, আর এই 0 এবং 1 2 3 4 একে আমরা অখণ্ড সংখ্যা বলে থাকি। এবার কথা হচ্ছে, এবার এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখলাম যে এটা ঠিক আছে, খুব ভালো কথা, 0 চলে এলো। এবার কথা হচ্ছে, ধরো আমি কাউকে 5টি আপেল দিয়েছি এবং তার কাছ থেকে নেওয়ার সময় 6টি আপেল নিয়েছি, তাহলে এটিকে কিভাবে ডিসক্রাইব করব? বা এরকম হচ্ছে, ধরো রাহুল সুশোভনকে 5টি আপেল দিয়েছে এবং সুশোভন রাহুলকে 6টি আপেল দিয়েছে বা 5টি আপেলই দিয়েছে ধরলাম। এবার দুজনের ক্ষেত্রে যদি 5 লিখি, গাণিতিকভাবে একটি অসুবিধার সৃষ্টি হচ্ছে যে রাহুল সুশোভনকে দিয়েছে না সুশোভন রাহুলকে দিয়েছে। দুটির ক্ষেত্রে 5, তাহলে রাহুল সুশোভনকে দিয়েছে বা সুশোভন রাহুলকে দিয়েছে, এখানে একটি কনফিউশন দূর করার জন্য একটি নেগেটিভ সাইনকে যদি আমি ইউজ করি, অর্থাৎ আমি রাহুল যদি সুশোভনকে দিয়ে থাকে সেখানে +5 এবং সুশোভন যদি রাহুলকে দিয়ে -5, মানে আমরা উল্টো বা বিপরীত একটি নাম্বারকে কনসিডার করে থাকি। তাহলে সেইভাবেই কিন্তু আমাদের ঋণাত্মক নাম্বার এসেছে। অথবা যদি ধরো আমি 5টি আপেল রাহুলকে দিয়েছি কিন্তু নেওয়ার সময় 6টি আপেল নিলাম, তাহলে এই 5 এবং 6 ডিফারেন্স তো 1 হয়, কিন্তু 1 পজিটিভ হবে না নেগেটিভ হবে, মানে আমি পাবো না আমি কাউকে দেবো, সেটি বোঝার জন্য একটি মাইনাসের সাইনের খুব দরকার হয়ে পড়লো। আর তখনই এলো নেগেটিভ সাইন। একই রকমভাবে এই নেগেটিভ এবং হোল নাম্বার সব মিলে হলো ইন্টিজার। এবার ইন্টিজার হতে গিয়ে আবার একটি জিনিস লক্ষ্য করলো, ধরো একটি রুটি 3 জনের মধ্যে ভাগ করে দিতে বললো বা 4 জনের মধ্যে ভাগ করে দিতে বললো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পূর্ণ নাম্বার বা পূর্ণ সংখ্যা না হতেও পারে, সেই নাম্বারটিকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ 1/4 একটি নাম্বার 1/4 একটি সংখ্যাকে 4 ভাগে ভাগ করতে বললো, সেটি পূর্ণ সংখ্যা না হতেও পারে। তো সেটি আমরা কী রকম ধরনের সংখ্যা বলবো? সেক্ষেত্রে আমরা র্যাশনাল নাম্বার বলে থাকবো, নন নেগেটিভ র্যাশনাল নাম্বার কিন্তু বলে থাকবো, যেটি নন নেগেটিভ মানে যেটি p/q ফর্মে আছে, যেখানে q ≠ 0 এবং pq কিন্তু কো-প্রাইম নাম্বার হবে। আর আরও বিষয় হচ্ছে PQ প্রত্যেকটি ইন্টিজারকে হবে। তো এই যে নন ইন্টিজার র্যাশনাল নাম্বার এবং ইন্টিজার সব মিলে হলো র্যাশনাল নাম্বার। আর তার সাথে সাথে কিছু সংখ্যা যেটি p/q ফর্মে লিখতে আমরা পারি না, যেমন √2 √3 √5, এই প্রত্যেকটি সংখ্যাকে বলা হয়, যেগুলো আমরা p/q ফর্মে লিখতে পারি না, সেই সব সংখ্যাকে বলা হয় ইরেশনাল নাম্বার। তাহলে আমরা বাস্তব সংখ্যা, যখন আমাকে এই কোশ্চেনটি হলো বাস্তব সহগযুক্ত, তাহলে মাথায় রাখবো এই যে x² সহগ বা x এর সহগ বা 132 বা এই যে কনস্ট্যান্ট নাম, এগুলো কিন্তু বাস্তব হবে। বাস্তব হওয়ার অর্থ হচ্ছে এই যে নাম্বারের প্যাটার্নগুলি লক্ষ্য করলাম এর প্রত্যেকটি কিন্তু হতে পারে। মানে যদি আমাকে একটি সমীকরণ এরকম বলে থাকে √2x² + 2x + 3 = 0, এটিও কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ হতে পারে। কারণ কি, এই x² সহগ √2 যেটি ইরাশনাল মানেও কিন্তু বাস্তব বা রিয়েল নাম্বার, x এর সহগ হচ্ছে √2 যেটি একটি রিয়েল বা বাস্তব নাম্বার, এটি একটি ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে বা ইন্টিজারের মধ্যে পড়ছে বা র্যাশনাল নাম্বারের মধ্যে পড়ছে, 3 কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। তো আমরা এই জাতীয় যে কোনো সংখ্যা x² বা x এর ভেরিয়েবলের সহগ কিন্তু হতে পারে। এবার বাস্তব সংখ্যা রিলেটেড বিষয়টি আমরা বাস্তব সহগযুক্ত বিষয়টি আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা
পলিনোমিয়ালসের কথা ভাবি। আমরা পলিনোমিয়ালস বা বহুপদী সংখ্যামালা কি পড়েছিলাম একটু বুঝি। পলি কথার অর্থ আমরা বলেছিলাম গ্রিক ওয়ার্ড মানে মেনি, আর নোমিয়ালস কথার অর্থ যেটি আমাকে ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যেটি মানে হচ্ছে নাম বা নাম, ঠিক আছে। এবার এটি বুঝতে গেলে, পলিনোমিয়ালস বুঝতে গেলে আমরা পলিনোমিয়ালস অলরেডি পড়েছি, তাও আমি যদি পলিনোমিয়ালসকে বোঝাতে যাই তাহলে বলবো যে আমাকে প্রথমে ধ্রুবকের কথা বলতে হবে, ভেরিয়েবলের কথা বলতে হবে, টার্মের কথা বলতে হবে। ধ্রুবক কনস্ট্যান্ট টার্ম কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক হচ্ছে সেই সমস্ত সংখ্যা বা সেই সমস্ত নাম্বার যেগুলি কিন্তু একদিন নির্দিষ্ট, অর্থাৎ দুই তো নির্দিষ্ট, দুইয়ের অন্য কোনো মান হতে পারে না, দুই থাকতে পারে। অথবা আমি যদি বলি ফাইভই, এর কোনো অন্য মান হতে পারে না, 5ই বা √2 বা √5, এই প্রত্যেকটি একটি নির্দিষ্ট মান বা নির্দিষ্ট ভ্যালুকে কিন্তু ক্যারি করছে। অর্থাৎ 5 কিন্তু 2-এর সঙ্গে সমান না, বা 2 কিন্তু 3-এর সঙ্গে সমান না, কিন্তু 3 সবসময় 3-এর সঙ্গেই সমান। অর্থাৎ কনস্ট্যান্ট হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। ভেরিয়েবল কি? ভেরিয়েবলকে আমরা ছোটো হাতের এক্স, ওয়াই অথবা জেড বা ছোটো হাতের টি, এরকম বিভিন্ন রকমভাবে লিখে থাকি। ভেরিয়েবল কথার অর্থ হচ্ছে যেটি ভ্যারি করে, অর্থাৎ যেটি সবসময় চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। মানে ভ্যারি করে অথবা চেঞ্জ হতে থাকে, অর্থাৎ ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলি, তুমি ঘর থেকে তুমি বেরিয়েছো, তুমি সাইকেল চালিয়ে তুমি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাচ্ছ। এবার তোমাকে যদি বলি তোমার সাইকেলের স্পিড সেটি কি কনস্ট্যান্ট ছিল, না এটি তোমার সাইকেলের স্পিড কি কনস্ট্যান্ট ছিল, তুমি বলবে না, কারণ তুমি বিভিন্ন ক্ষেত্রে রাস্তার বিভিন্ন সিচুয়েশনে তুমি কখনো স্পিড বাড়িয়েছো, কখনো স্পিড কমিয়েছো। তাই তোমার যে সাইকেলের স্পিড সেটি কিন্তু একটি ভেরিয়েবল বা চলো, কারণ কি সেটি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে। তাহলে এটি কিন্তু কনস্ট্যান্ট টার্ম নয়, এটি কিন্তু একটি ভেরিয়েবল। আবার যদি একটি এক্সাম্পল ধরি যে ত্রিভুজের 3টি কোণের যোগফল কত, বা ত্রিভুজের 3টি কোণের যোগফল, এটিকে একটি কনস্ট্যান্ট না, এটি একটি ভেরিয়েবল। তুমি এখানে এক্ষেত্রে তুমি দেখো ত্রিভুজের 3টি কোণের যোগফল সব সময় কিন্তু 180 ডিগ্রি হয়ে থাকে, এটি একটি কনস্ট্যান্ট। মানে যে কোনো ত্রিভুজ হতে পারে, যে কোনো মানে সমকোণী, সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজ হতে পারে, তার কিন্তু 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়ে থাকবে। তাহলে আমরা এটিও বুঝলাম যে কনস্ট্যান্ট কি এবং ভেরিয়েবলস কি। এবার আমরা আসছি পদ বা টার্মের কথা। দেখো টার্ম কি? দেখো এই টার্ম কীরকম প্রকৃতির হতে পারে। ধরো কি বলছে, এ টার্ম ইজ এ সিঙ্গেল নাম্বার ভেরিয়েবল অর প্রোডাক্ট অফ নাম্বার অ্যান্ড ওয়ান মোর ভেরিয়েবল, টার্ম আর সেপারেটেড বাই প্লাস মাইনাস সাইন অ্যান্ড ইজ অ্যান এক্সপ্রেশন। অর্থাৎ দেখো, লক্ষ্য করে দেখো, টার্ম কি? টার্ম কি হতে পারে? চল, অর্থাৎ এক্স, ওয়াই, জেড, এগুলো প্রত্যেকটি একটি টার্ম। 2, 3, 5, √2, এগুলি প্রত্যেকটি একটি টার্ম। এক্স ওয়াই, ওয়াই জেড, টি ওয়াই, এগুলিও প্রত্যেকটি একটি টার্ম। চল ইন ধ্রুবক 2x, 3y, 5z, এগুলি প্রত্যেকটি একটি টার্ম। এবার এই টার্মগুলি যখন যুক্ত হয়ে বা যোগ বা বিয়োগ আকারে, কি বলছে, টার্ম আর সেপারেটেড বাই প্লাস অর মাইনাস সাইন ইন এ এক্সপ্রেশন। যখন এই টার্মগুলি, ধরো আমি বলছি এক্স প্লাস ওয়াই, এটি দুটি টার্মের যোগফল আকারে লেখা হচ্ছে, বা এটি 2 + 3, অথবা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, অথবা এক্স প্লাস 3y প্লাস 2z প্লাস এক্স ওয়াই, এরকম বিভিন্ন টার্ম। এগুলো একটি টার্ম, এটি একটি টার্ম, এটি একটি টার্ম, এটি একটি টার্ম, এগুলি যোগ বা বিয়োগ আকারে যখন অবস্থান করে তখন সেটি কিন্তু একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশনে রূপান্তরিত হয়, অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশনে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি 2x + 2 - 5x + 3y - 3xy² + 2x - 5y √3x + y² + x⁻⁻1 x + 1/x + 3x² - yx। এই এতগুলি আমি এক্সপ্রেশন লিখলাম, এগুলি প্রত্যেকটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কারণ কি, দেখো এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট টার্ম এবং ভেরিয়েবল প্লাস কনস্ট্যান্ট টার্ম, তো এটি একটি পদ, এটি একটি পদ, তারা যোগফল আকারে আছে, তাহলে এটি একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। একই রকমভাবে এটি একটি পদ, এটি একটি পদ যেখানে একটি কনস্ট্যান্ট এবং একটি ভেরিয়েবল আকারে আছে, একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে, এই দুটি একটি পদ, তারা যোগফল আকারে আছে, এটি একটি
অ্যালজেব্রিক এক্সপ্রেশন। একই রকমভাবে এটি একটি টার্ম, এটি একটি টার্ম, এটি একটি টার্ম, এটি একটি টার্ম, একটি টার্ম বা পদ, এটি একটি টার্ম। তো প্রত্যেকটি একটি বিভিন্ন টার্ম এর যোগফল বা বিয়োগফল আকারে আছে, তাহলে এগুলি প্রত্যেকটি কিন্তু একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক সংখ্যামালাকে রিপ্রেজেন্ট করছে। এর মধ্যে একটি স্পেশাল কেস, হচ্ছে যদি এই যে আমাকে ভেরিয়েবলগুলি আছে, অর্থাৎ এই যে ভেরিয়েবল আছে, এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যে ভেরিয়েবলগুলি থাকে তার যে ঘাত সেটি যদি অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা বলে এক্ষুনি আমি বললাম অখণ্ড সংখ্যার অর্থ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ নেগেটিভ ইন্টিজারের কথা আসবে না, রেশনাল নাম্বার মানে 1/2, 1/3, 1/5 এর কথা আসবে না, ইরেশনাল নাম্বার √3, √5 এইরকম কোনো টার্ম আসবে না। এই জাতীয় স্পেশাল অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়ালস বলে থাকি। ভালো করে বোঝার চেষ্টা করো, যে বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এগুলি আমরা বিভিন্ন অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়েছি যাদের চলের সূচকগুলি অখণ্ড সংখ্যা হবে। মানে এক্ষেত্রে দেখো, এই প্রথম এক্সপ্রেশনের, এই ফার্স্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে বা বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে দেখো 2x, এখানে ভেরিয়েবল x, তার মাথায় কি আছে 1 আছে, মানে একটি অখণ্ড সংখ্যা, তাহলে একে আমরা পলিনোমিয়াল বলতে পারবো, তাহলে এটি একটি পলিনোমিয়ালও। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমরা যদি 2 নম্বর ধরি তাহলে -2x + 3y, এক্সের কি পাওয়ার আছে 1, ওয়াইয়ের মাথায় পাওয়ার আছে 1, অখণ্ড সংখ্যা, এটিও একটি পলিনোমিয়ালস। থার্ড ক্ষেত্রে দেখো x এবং y দুইটি এখানে ভেরিয়েবল আছে, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এক্ষেত্রে প্রত্যেকটি ভেরিয়েবলসের পাওয়ার কিন্তু বা সূচক কিন্তু সব সময় অখণ্ড সংখ্যা, তাহলে এই 3 নম্বরটিও কিন্তু একটি পলিনোমিয়ালসও হবে। তৃতীয় ক্ষেত্রে কি দেখো, চতুর্থ আমাকে এক্সাম্পল যেটি দিল √3x + y² + x⁻⁻1, এক্ষেত্রে x এর মাথার 1 আছে, এখানে 2 আছে, কিন্তু লক্ষ্য করে দেখো এই x এর পাওয়ারে কিন্তু -1 আছে, -1 কিন্তু অখণ্ড সংখ্যা নয়। যদি -1 অখণ্ড সংখ্যা না হয় তাহলে এটি একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন তো ঠিকই, কিন্তু এটি একটি পলিনোমিয়ালস কিন্তু হবে না। থার্ড কোশ্চেন দেখো যে এখানে x + 1/x আছে, 1/x কথার অর্থ কি, x + 1/x কথার অর্থ হচ্ছে এই 1/x কথার অর্থ হচ্ছে x⁻⁻1, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার যে মাথায় পাওয়ার বা সূচক সেটি -1 ছিল। বাকি ক্ষেত্রে দেখো, বাকি ক্ষেত্রে 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, কোনো যায় আসে না, কিন্তু কোনো একটি এই পুরো অ্যালজেব্রিক ইকুয়েশনে যদি কোনো একটি জায়গায় যদি কোনো ভেরিয়েবলের যদি ঘাত বা সূচক যদি অখণ্ড সংখ্যা ছাড়া অন্য কোনো হয়, সেক্ষেত্রে কিন্তু আমি সেটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন তো বলতে পারবো, কিন্তু পলিনোমিয়ালস বলতে পারবো না, অর্থাৎ এটিও কিন্তু পলিনোমিয়ালস নয়। তাহলে আমরা পলিনোমিয়ালসের টাইপটি বুঝলাম, পলিনোমিয়ালস কোনগুলো হবে সেটি বুঝলাম। এই পলিনোমিয়ালস কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করেছি, কিসের উপর বেস করে আমরা ভাগ করেছি, যে এর পাওয়ারের উপর বেস করে আর পদের উপর বেস করে। অর্থাৎ আমাদের যদি এই বহুপদী সংখ্যামালার প্রকারভেদ আমরা যদি ভাগ করে থাকি, আমরা এই বহুপদী পলিনোমিয়ালসের প্রকারভেদ আমরা দুইটি ভাবে ভাগ করেছি। দেখো এই যে পলিনোমিয়ালস, একে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। কীরকমভাবে, এক হচ্ছে বেসিস অফ ডিগ্রি, অর্থাৎ এর ঘাত অনুসারে আমরা কিন্তু এই পলিনোমিয়ালকে ভাগ করতে পারি, আর আরেকটি হচ্ছে পদ অনুসারে ভাগ করতে পারি। অর্থাৎ ধরো x, y, z, 2x + 3y, 2x + 3y + 3, তো এই যে এটি হচ্ছে এক পদ বিশিষ্ট পলিনোমিয়ালস, এটি 2 পদ বিশিষ্ট, 3 পদ বিশিষ্ট, অর্থাৎ পদের বেসিসে, পদের কতগুলি পদ আছে তার বেসিসেও কিন্তু এর প্রকারভেদ করা যায়, আবার ঘাতের বেসিসে। অর্থাৎ ধরো আমি তো বলছি যে x², y², 3x³ + 2y³। এবার দেখো, লক্ষ্য করে দেখো, আমাদের এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ভ্যারিয়েবলসের সর্বোচ্চ ঘাত কি 2, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ। যদি x হতো তাহলে এই ভেরিয়েবলসের সর্বোচ্চ ঘাত 1 ছিল, এটি একঘাত সমীকরণ, এবং এই সমীকরণের ভেরিয়েবলসের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ আমরা ঘাতের বেসিসে আমরা পলিনোমিয়ালসকে কিন্তু ভাগ করতে পারি একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত সমীকরণ হিসাবে। এইবার এই পলিনোমিয়ালসের
একটি স্পেশাল কেস হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমি এতক্ষণ পর্যন্ত কেন 15-20 মিনিট খাটলাম? 15-20 মিনিট খাটার রিজন হচ্ছে যে এই যে দ্বিঘাত সমীকরণ, এই যে পলিনোমিয়ালস, এর যে স্পেশাল কেস হচ্ছে যখন এটি চল বা ভেরিয়েবল একটি থাকবে এবং যখন এর ঘাত বা পাওয়ার যখন 2 থাকবে, পার্টিকুলারলি সেই স্পেশাল কেসকে বলবো আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা বলবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেখানে একটি চল থাকবে, অর্থাৎ এরকম নয় যে 2xy + 3yz এরকম কোনো কিছু কোশ্চেন থাকবে না। এখানে আমরা একটি চল থাকবে। যদি এক্সকে ইউজ করি তো এক্স, যেমন 2x + 3 এটি হচ্ছে এক চল, বা 2x² + 3 এটি হচ্ছে এক চল, এখানে এক্সই ভেরিয়েবল আছে। আবার দ্বিঘাতও হতে হবে, অর্থাৎ দ্বিঘাত বলতে 2x² + 3 এটি একটি দ্বিঘাত সমীকরণ। কারণ কি, এর একটি চল আছে, আবার ঘাতও কিন্তু সর্বোচ্চ, মানে ভেরিয়েবলসের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আবার 3x² + 3x + 2 = 0, বা 0 কেন আসছে, এখন সমীকরণের কথা আসছি না। আমরা এখন পলিনোমিয়ালস, আমরা একঘাত পলিনোমিয়ালসের কথা বলছি, দ্বিঘাত পলিনোমিয়ালসের কথা বলছি। তাহলে এই যে এইটি পেলাম, এটি দেখো এক্স হচ্ছে একটি ভেরিয়েবল, তার সর্বোচ্চ ঘাত 2 আছে, অর্থাৎ এই যে এখানেও এক্স আছে কিন্তু এর সর্বোচ্চ ঘাত 1, মানে এর ঘাত 1, তার মানে এই পুরো পলিনোমিয়ালসটির সর্বোচ্চ ঘাত 2 আছে। তাহলে এই পলিনোমিয়ালসগুলিকে বলবো আমরা দ্বিঘাত পলিনোমিয়ালস বা দ্বিঘাত সংখ্যামালা। ঠিক আছে, এবার আমরা তার সংজ্ঞাতে আসি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যায় যে সেই সকল সমীকরণকে যেখানে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা, a ≠ 0 এবং তাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা বলে। আমরা যেটি একটু আগে ক্লিয়ার করলাম, আমরা খুব সুন্দরভাবে এই বিষয়গুলি বুঝিয়েছি। দেখো, এই যে ax² + bx + c এই যেটি ফর্ম, এটি আমরা বুঝলাম যে এটি হচ্ছে দ্বিঘাত পলিনোমিয়ালসের আকার, বা দ্বিঘাত সংখ্যামালার আকার। বা তার সঙ্গে যদি একটি সমান চিহ্ন দিয়ে কোনো একটি নাম্বার থাকে, সেটি 0 হতে পারে, বা কোনো একটি নাম্বার থাকে, সমান চিহ্ন যখন অ্যাড হবে তখন সেই জাতীয় সমীকরণকে আমরা বলবো একচল বিশিষ্ট সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে a ≠ 0 হতে হবে। কারণ কি, আমি একটু আগে বললাম a যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো টার্মটি কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা আগে এক চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। অর্থাৎ a এখানে ≠ 0 হবে এবং a b c প্রত্যেকটি কিন্তু বিলং করবে রিয়েল নাম্বারকে, অর্থাৎ বাস্তব সংখ্যা, অর্থাৎ a b c প্রত্যেকটি বাস্তব সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে এই টাইপের সমীকরণ, এই যে টাইপগুলি পাবো আমরা, সেই টাইপের সমীকরণকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। এবার আমরা কেন এই টাইপটি বোঝার চেষ্টা করছি, কারণ এই টাইপটি একবার বুঝতে পারলে বা এর বিষয়ে বেসিক ধারণা ক্লিয়ার করলে আমরা অনেক কোশ্চেনের সলভ কিন্তু করতে পারবো। তো শুরু করব। এবার আমরা কোশ্চেন দেখে আমরা সর্বপ্রথমে আমরা দ্বিঘাত সমীকরণকে চেনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, বা দ্বিঘাত সমীকরণ কী ব্যাপারটি সেটি বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটি কোশ্চেন, আমাকে 3টি কোশ্চেন তুলে দিয়েছে যে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আমাকে কোশ্চেন করেছে যে নিচের যে এই 1টি 2টি 3টি 4টি কোশ্চেন আমাকে দেওয়া হয়েছে, এই কোশ্চেনের মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা হবে সেটি কিন্তু আমাকে বলতে বলেছে। লক্ষ্য করে দেখো, এই প্রথম কোশ্চেনটিকে যদি তুলি আমি, x² - 7x + 2, এটি লক্ষ্য করে দেখো, এই x² এর সহগ কত? সহগ হচ্ছে 1। x এর সহগ কত? -7 এবং c বা কনস্ট্যান্ট টার্ম বা x⁴ এর সহগ কত? 2। দেখো, আমরা কি বললাম, যদি কোনো একটি ইকুয়েশনকে আমরা ax² + bx + c এই ফর্মে যদি লিখতে পারি, যেখানে a b c বাস্তব সংখ্যা, দেখো a অর্থাৎ x² এর সহগ এখানে পাচ্ছি 1, b অর্থাৎ x এর সহগ সেটি পাচ্ছে -7, c অর্থাৎ x⁴ এর সহগ যেটি পাচ্ছি আমরা 2, প্রত্যেকটি কিন্তু বাস্তব সংখ্যা। তার সঙ্গে সঙ্গে
এ নট ইকুয়াল টু 0, এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যেটি সেটি কিন্তু 1, 0 নয়। তাহলে আমরা বলতে পারি যে এইটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা, আমরা টিক মারলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় কোশ্চেন দেখি। 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। লক্ষ্য করে দেখো 7x⁵ আমরা যদি ভেতরে একটু সিম্পলিফাই করে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক এই আকারে আসবে। এখন এই পলিনোমিয়ালসটি বা এই বহুপদী সংখ্যামালাটির এক্সের বা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল এক্স, তার সর্বোচ্চ ঘাত কিন্তু 5, তার সর্বোচ্চ ঘাত কিন্তু 5। তাহলে এটি কোনোরকমভাবেই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না, কারণ এর ঘাত কিন্তু 5, 2 নয়, সর্বোচ্চ ঘাত 5, 2 নয়। তাহলে এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন কি আছে? 2x প্লাস 5 প্লাস 1। আমরা ফার্স্ট কাজ করব, আমরা সিম্পলিফাই করব, বিষয়টিকে সিম্পলিফাই করব। কি করব? তাহলে আমরা ভেতরে গুণ করে দিই, তাহলে 2x² প্লাস 5 2 10x প্লাস 1, ঠিক এই আকারে এলো। লক্ষ্য করে দেখো এখানে x² সহগ কত? 2 বাস্তব সংখ্যা, এক্সের সহগ কত? 10 বাস্তব সংখ্যা, কনস্ট্যান্ট টাইমটিন এটিও বাস্তব সংখ্যা, তার সাথে সাথে এক্স স্কোয়ারের সঙ্গে যেটি আছে সেটি কিন্তু 0 নয়। আর তার সাথে সাথে এই যে ভেরিয়েবলসের কিন্তু সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। থার্ড কেসে 2x মানে ফোর্থ কোশ্চেনটি যেটা আছে 2x মাইনাস 1, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাহলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ না, এটি একটি একঘাত সমীকরণ, কিন্তু একঘাত পলিনোমিয়ালস, কিন্তু এটি দ্বিঘাত পলিনোমিয়ালস কিন্তু নয়। তাহলে আমরা এই প্রথম 4টি কোশ্চেনে কিন্তু অ্যান্সার আমরা খুব ইজিলি আমরা শুধুমাত্র ডেফিনেশনের বেসিসে আমরা কিন্তু করে ফেললাম। তাহলে ডেফিনেশনে যদি আমরা বুঝতে পেরে থাকি তাহলে আমরা নেক্সট কোশ্চেনগুলিও করতে পারবো। তো নেক্সট কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা চটপট দেখো আমাদের 9টি কোশ্চেন দেওয়া হয়েছে, চটপট আমরা এই 9টি কোশ্চেন দেখি, চেষ্টা করি যে এইগুলি কি আদেও দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়। এটি সমীকরণ তো এই কারণে বলছি কারণ এখানে সমান চিহ্ন চলে এসেছে, অর্থাৎ এটি সমীকরণ। এবার এটি দ্বিঘাত সমীকরণ কিনা সেটি আমাকে যাচাই করতে হবে। দেখো সর্বক্ষেত্রে যদি লক্ষ্য করি যে এই ক্ষেত্রে দেখো এদের কিন্তু একটি ভেরিয়েবল আছে, কারণ আমাদের এই চ্যাপ্টারটাই এক চল বিশিষ্ট। তাহলে আমরা দুটো চল নিয়ে আমাদের কোনো কাজ আসবে না বা কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়বে না, আমাদের যা পড়বে একটি চল নিয়ে পরীক্ষায় পড়বে। এবার আমাকে যাচাই করতে হবে যে এই যে 9টি আমাকে সমীকরণ দিয়েছে সেগুলি কিন্তু দ্বিঘাত সমীকরণ কি নয়। তাহলে প্রথমে ক্ষেত্রে দেখো ফার্স্ট কেসটা আমরা দেখি। এক্ষেত্রে দেখো x² সহগ 3 অর্থাৎ বাস্তব সংখ্যা, x সহগ 4 বাস্তব সংখ্যা, এটিও একটি বাস্তব সংখ্যা, এবং x² সর্বোচ্চ ঘাত কিন্তু 2, অর্থাৎ এটি কিন্তু একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখানে আমরা কোশ্চেন দেখছি, দেখো একে যদি আমরা দেখতে আমাকে অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছি, আমরা যদি একে দেখো -9, আমাকে এটি কী লেখা আছে -9x প্লাস 5x² ইজ ইকুয়াল টু -5। আমরা যদি একটু সবকে একদিকে নিয়ে এসে একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি, প্রথমে 5x² আগে লিখলাম, -9xকে তার পাশে লিখলাম, এবং এই -5কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে +5 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো এটিও কিন্তু আমরা ax² প্লাস bx প্লাস c ফর্মে চলে এসেছে, ইজ ইকুয়াল টু 0 ফর্মে চলে এসেছে, যেখানে x² সহগ 5, x সহগ 9, x⁻0 সহগ 5 প্রত্যেকটি বাস্তব সংখ্যা, আর এই যে ভেরিয়েবল মানে x আছে তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটিও কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট আসছে দেখো 4x³ মাইনাস 8x² ইজ ইকুয়াল টু 3। আমরা যদি 3কে এদিকে নিয়ে আনি তাহলে 4x³ মাইনাস 8x² মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো আমরা প্রথমে বেশি কিছু ভাবা দরকার নেই, আমাদের লক্ষ্য করে দেখো x বা ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাত কি। সর্বোচ্চ ঘাত এখানে কিন্তু 3, 2 থাকতেই পারে, কিন্তু সর্বোচ্চ ঘাত কি সেটা আমাকে দেখার মূল উদ্দেশ্য। সর্বোচ্চ ঘাত যখন 3 তাহলে এটি কিন্তু দ্বিঘাত নয়, দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি ত্রিঘাত সমীকরণ হবে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে যে 0x² প্লাস 21x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আমাদের পরীক্ষা তাড়াতাড়ি করার চক্করে আমি কিছু না দেখে x² দেখে নিলাম যে ভেরিয়েবলসের টার্ম হচ্ছে x², তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ বলে আমি অ্যান্সার করে চলে আসলাম। সেটি কিন্তু নয়, x² এর সঙ্গে কিন্তু 0 গুণ আছে, অর্থাৎ এই পুরো টার্মটি কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে গেলে এটি 21x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 21x
-5 = 0 হয়ে যাবে, অর্থাৎ এটি একটি একঘাত সমীকরণে পরিণত হবে। অথবা এরকমভাবে বলতে পারি যে আমাকে বলা হয়েছিল যে ax² + bx + c = 0 এটি দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন a ≠ 0 হবে এবং a বেশি বাস্তব সংখ্যা হবে। এখানে a দেখো 0 হয়ে গেছে, তাহলে এটি কোনোরূপভাবে দ্বিঘাত সমীকরণ হতে পারে না, তাহলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। থার্ড কোশ্চেন, x² + 3 = 0, x² + 3 = 0। এবার মনে হতে পারে যে আমার যে টার্ম আছে যে ax² + bx + c = 0, এক্ষেত্রে আমরা ax² টার্ম তো পাচ্ছি, কিন্তু এর টার্ম তো কিছু নেই, তাহলে এটি হয়তো দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এটি কিন্তু এই রূপকে কিন্তু প্রদান করছে না। তাহলে আমি বলি এই x²কে আমি এই সমীকরণটিকে আমি x² + 0 × x + 3 = 0 লিখতে পারি। তুমি বলবে কি করে স্যার, আপনি এক্ষুনি একটু আগেই বললেন যে এখানে x² আগে 0 আছে, সেটি আমি কনসিডার করলাম না, সেক্ষেত্রে একে আমরা দ্বিঘাত সমীকরণ বললাম না, আর এখানে আমি x এর জায়গায় 0 নিয়ে নিচ্ছি। কীভাবে? লক্ষ্য করে দেখো, আমাকে এই ডেফিনেশনটিকে আবার যদি ভালো করে বুঝি, যে এখানে a ≠ 0 বলে দিয়েছে, এ বাস্তব সংখ্যা, অবশ্যই এ বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এটি রিপ্রেজেন্ট করছে বাস্তব সংখ্যাকে, আর কে এ বাস্তব সংখ্যা, তার সাথে সাথে এ 0 কিন্তু হতে পারে না, সেটি আমাকে শর্তে বলে দিয়েছে বা দ্বিঘাত সমীকরণের ডেফিনেশনে বলে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে বি এর ক্ষেত্রে এই যে বিকে কিন্তু বাস্তব সংখ্যা বলেছে, বি হচ্ছে বাস্তব সংখ্যা, কিন্তু এটি 0 হবে কি হবে না সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই, তাহলে বি কিন্তু 0 হতে পারে, কারণ 0 একটি কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে 0 x এর যে সহগ সেটি 0 আকারে আছে, মানে বাস্তব সংখ্যায় আছে, যেটি আমরা এই ফর্মে লিখতে পারি, অর্থাৎ এইটিও একটি দ্বিঘাত সমীকরণ। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, 4x² + x। এখানে দেখো 4x² + x = 0 ক্ষেত্রে দেখো, লক্ষ্য করে দেখো, আমরা এখানে মুখেই বলতে পারি এখানে আমাদের কনস্ট্যান্ট টার্মটি 0, অর্থাৎ এই c টার্মটি এখানে 0, 4x² + x = 0, একে আমরা 4x² + x + 0 = 0 লিখতে পারি। এই যে c যদি কম্পেয়ার করি, এই c এটি অ্যাকচুয়ালি 0, যেটি বাস্তব সংখ্যা, 0 হতেই পারে বাস্তব সংখ্যা, তো আমরা এইকেও কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণই বলে থাকব। এবার আমরা নেক্সট আসছি, আমরা এই সমীকরণে 7 নম্বর কোশ্চেনটা দেখছি। 7 নম্বর কোশ্চেন কি আছে, যে যদি আমরা এই 7 নম্বর কোশ্চেনকে একটু যদি সোজাভাবে লিখি বা ভালোভাবে লিখি, যে 3x - 9 = 6x², আমরা সবগুলোকে একদিকে যদি নিয়ে আসি, অর্থাৎ 6x², আমরা 9কে ওইদিকে নিয়ে গেলাম, +9 - 3x = 0, একটু সাজিয়ে লিখি 6x² - 3x +9 = 0। দেখো, লক্ষ্য করে দেখো, x² এর সর্বোচ্চ ঘাত 2 এবং তাদের যে x² এর সহগ 6, x এর সহগ -3, আর এই c হচ্ছে +9, তাহলে প্রত্যেকটি বাস্তব সংখ্যা এবং x সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তাহলে এটিও কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ। এবার আসছে নেক্সট কোশ্চেন, যে 8 নম্বর কোশ্চেন, যেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমরা দেখছি x - 3 তার হোল স্কোয়ার = x² - 6x + 9। এক্ষেত্রে আমাদের মনে হতেই পারে, দেখো এই যে এই অংশটি দেখে মনে হতে পারে যে দেখো, এখানে x² এর বাস্তব এখানে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ x² এর বা x এর বা কনস্ট্যান্ট টার্ম প্রত্যেকটি কিন্তু বাস্তব সংখ্যা এবং x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তাহলে এক্ষেত্রে হয়তো বা এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। কিন্তু মাথায় রাখবো, যখন লক্ষ্য করে দেখো যে এই সমীকরণের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, তা আমি যদি একটু এক্সপ্যান্ড করি বা যদি খুলে লিখি, তাহলে x - 3 অর্থাৎ a - b হোল স্কোয়ারের ফর্মুলা যদি ইউজ করি, তাহলে পাচ্ছি x² - 2 × x 2ab + b² অর্থাৎ x² - 6x + 9, এই ফর্মে পাচ্ছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, সেটি x এর যে কোনো মানের জন্য, অর্থাৎ আমি যদি x এর ভ্যালু যে কোনো কিছু পুট করি না কেন, যা কিছু পুট করি না কেন, সেক্ষেত্রে আমরা LHS এবং RHS সমান হয়ে যাচ্ছে। অথবা আমি যদি বলি যে এরপরে আমরা ডান পক্ষকে যদি এখানে লিখে দিই, অর্থাৎ x² - 6x + 9 করি এবং সবগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসি, তাহলে 0 = 0 একটি ফর্ম তৈরি হবে। অর্থাৎ তুমি x² কে এদিকে নিয়ে আনলে x² কেটে যাবে, এই -6কে এদিকে নিয়ে আনলে +6 হবে, অর্থাৎ -6 + 6 কেটে যাবে, +9 - 9 কেটে যাবে, অর্থাৎ 0 = 0 ফর্মে আসবে। এক্ষেত্রে এই যে ফর্মে আসলো, সেটি
কিন্তু একটি অভেদকে রিপ্রেজেন্ট করে। অভেদ, আমি অভেদ এবং সমীকরণের ডিফারেন্স কি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, সেখানে তুমি ভালোভাবে আমি ডিসক্রাইব করার চেষ্টা করেছি। তো মাথায় রাখবো, এক্সের সকল ভ্যালুর জন্য যদি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়, তাহলে সেই সকল সমীকরণগুলিকে আমরা বলবো অভেদ। সেখানে আমরা সমীকরণ কিন্তু দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ এরকম বলতে পারি না। তো আমরা এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি সমীকরণ, কিন্তু এটি অভেদ। আবার একই রকমভাবে যদি সেটি বিচার করো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টি রিপ্রেজেন্ট করছে, এটিও একটি অভেদ। অর্থাৎ বীজগাণিতিক যে কোনো তুমি ফর্মুলা বলো, প্রত্যেকটি কিন্তু অভেদের মধ্যে পড়ছে। কারণ কি, এর বাম পক্ষ মধ্যে এই ভেরিয়েবলসগুলি যা ভ্যালুই তুমি যে কোনো ভ্যালু পুট করো না কেন, বাম পক্ষের ভ্যালু যা দেবে ডান পক্ষের ভ্যালু কিন্তু সেম দেবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই টাইপের সমীকরণগুলিকে আমরা অভেদ বলে থাকবো। এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ কিন্তু আমরা বলতে পারি না। তাহলে আমাদের এই 9টি কোশ্চেন থেকে আমরা এটি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন বা দ্বিঘাত সমীকরণ কেমন হতে পারে। আমরা এবার নেক্সট কোশ্চেনে আসছি। এবার কি কোশ্চেন আছে যে নিচের সমীকরণগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ সেটি যাচাই করো। দেখো, সর্বপ্রথমে আমি বারবার বলছি যে এই রকম টাইপের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে আমরা এই রকম সমীকরণগুলিকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার অর্থ হচ্ছে, আমি প্রথমে এই সমীকরণগুলিকে লিখব এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 4। এরপর আমরা সবগুলোকে বাম দিকে আনবো, সবগুলোকে একদিকে সমান চিহ্ন পাশে এনে আমরা প্রথমে একটি সুন্দর একটি সরলতম আকার কি প্রদান করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা যদি 2x স্কোয়ার প্লাস 4কে রেখে দিই এবং তারপরে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1কে আমরা সমান চিহ্ন ওই দিকে নিয়ে যাই, তাহলে কি থাকছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এরকম হচ্ছে। 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ হলে একটি পড়ে থাকলে একটি এক্স স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো, লক্ষ্য করে দেখো, এই যে ফর্মটি, এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ফর্মে কি আছে, প্রথমে সেটা দেখতে হবে, যেখানে এ নট ইকুয়াল টু 0। দেখো, এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ার সহগ 1, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্সের সহগ এখানে কিছু নেই মানে 0, এবং সি অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 5। অর্থাৎ এই তিনটি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। অর্থাৎ তার সাথে সাথে এই যে সমীকরণের যে চল, সেটির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। অর্থাৎ এই 1 নম্বর সমীকরণটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সেকেন্ড কোশ্চেনে আসছি। সেকেন্ড কোশ্চেন কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা প্রথমে যদি লসাগু করি বাম পক্ষে, তাহলে এক্স স্কোয়ার লসাগু হলো, তারপরে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে, নিচে আছে এক্স স্কোয়ার, নিচে আছে 1, তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার গুণ করলে, তাহলে সেটি আমরা উপরের সঙ্গে গুণ করবো, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 1। আমরা উপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা পরের লাইনে আমরা এক্স স্কোয়ারকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে আনলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো, এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণের যে চল বা যে ভেরিয়েবল এক্স, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। অর্থাৎ এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। থার্ড কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আমরা তুলছি। 3 নম্বর কোশ্চেন দেখছি 2x স্কোয়ার প্লাস 3√x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো যে এখানে যদি আমরা আর সিম্পলিফাই করা কিছু নেই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 1/2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এই ফর্মের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে লক্ষ্য করে দেখো, এক্স স্কোয়ার খুব ভালো কথা, এটির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কিন্তু bx, আমাকে bx-এর কোনো পদ নেই, কিন্তু আমাকে এক্স টু দি পাওয়ার 1/2 এরও কোনো পদ থাকার কোনো যুক্তি কিন্তু নেই। আমাকে দ্বিঘাত সমীকরণের যে রূপ, স্বাভাবিক রূপ, সেখানে এক্সের এক্স টু দি পাওয়ার হাফ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ কিন্তু নয়। 3 নম্বর কোশ্চেন আমরা দেখি। 4 নম্বর কোশ্চেন যে এক্স মাইনাস 5/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। একই রকমভাবে আমরা বামপক্ষ লসাগু করবো, তাহলে এক্স লসাগু হলো, এক্সের নিচে 1 আছে, 1-এর সঙ্গে কত গুণ করলে এক্স হয়, এক্স গুণ করলে ওয়াই, সেটি উপরের সঙ্গে গুণ করবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা লসাগুতে বেশি সময় নষ্ট করলাম না,
এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে থাকি তাহলে x² -5 ইজ ইকুয়াল টু x³ স্বাভাবিক ব্যাপার। যদি আমরা এটা এদিকে নিয়ে আসি তাহলে -x³ প্লাস x² -5 ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে আসছে, যেখানে চল বা এক্সের ভ্যারিয়েবলের সর্বোচ্চ ঘাত কিন্তু 3 অর্থাৎ 2 নয়, তাহলে এটিও কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না। এবার আমরা আরও কিছু কোশ্চেন তুলি এবং সেই কোশ্চেনগুলো দেখে আমরা আরও ভালোভাবে দ্বিঘাত সমীকরণকে চিনতে শিখি বা বুঝতে শিখি। দেখো আমাকে এরকম কোশ্চেন করেছে যে নিচের সমীকরণগুলি কি ax² + bx + c ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে লেখো, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। এই কোশ্চেনগুলি বারবার এতভাবে তুমি কোশ্চেনগুলো পড়ো যাতে তোমার সংজ্ঞাটি কিন্তু মাথায় মুখস্থ হয়ে যায়, যে দ্বিঘাত সমীকরণ ফর্ম হচ্ছে x² + bx + c ইজ ইকুয়াল টু 0, abc যেখানে বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। এই আকারটি কিন্তু যেন চোখের সামনে সবসময় ভেসে ওঠে। এবার আমরা ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। আমাকে বলেছে যে আমাকে কি বলেছে দেখো, x + 3/x ইজ ইকুয়াল টু x²। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি করব, আমরা x² bx + c ফর্মে আসছে কিনা যাচাই করার জন্য আমরা সর্বপ্রথমে বাম পক্ষে লসাগু করে দিই। তাহলে পড়ে থাকছিল যদি x লসাগু হয় তাহলে x² + 3 ইজ ইকুয়াল টু x²। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে থাকি তাহলে x² + 3 ইজ ইকুয়াল টু x³ স্বাভাবিকভাবে এক্সকে যদি আমরা এদিকে নিয়ে আসি যে ফর্মটি পাবো সেখানে এক্সের কিন্তু সর্বোচ্চ ঘাত বা ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাত কিন্তু 3 পাবো, 2 পাবো না। তো স্বাভাবিকভাবে এটি কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ বা x² + bx + c ফর্মে কিন্তু আমরা নিয়ে আনতে পারবো না। তাহলে এটি x² + bx + c ইজ ইকুয়াল টু 0 ফর্মে আনা সম্ভব নয়। এবার 2 নম্বর কোশ্চেন। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে x² - 6√x + 2 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো এখানে আমরা x² মানে আমরা ax² ফর্ম লিখে ফেলেছি, মাইনাস b ইন্টু এক্সের জায়গায় x⁴ হয়ে গেছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এরকম ক্ষেত্রে আমরা বারবার বলেছি আমরা এক্ষেত্রে আমরা ax² + bx + c ফর্মে কিন্তু আসছে না, কারণ এক্সের যে পাওয়ার সেটি 1/2 কিন্তু কোনো রূপ আমার এই সমীকরণে মেনশন করেনি, অর্থাৎ এই যে ফর্ম সেটি ax² + bx + c ইজ ইকুয়াল টু 0 ফর্মে আনা সম্ভব নয়। তাহলে এটিও কিন্তু এই ফর্মে আসবে না। কারণ কি, কারণ এক্সের যে পাওয়ার সেটি কিন্তু 1/2 আছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যদি এক্সের পাওয়ার 1 হতো সেক্ষেত্রে কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ হতে পারতো, কিন্তু এক্সের মাথায় যে হতো বা পাওয়ার যে হতো তো 1/2 1 নয়, সেক্ষেত্রে কিন্তু এটিও কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তৃতীয় কোশ্চেনে আমরা 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে x - 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু x² - 4x + 4। যদি আমরা একে সিম্পলিফাই করার চেষ্টা করি, তোমার ইচ্ছেতে যদি সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কি দেখবে যে এই যে অংশটি আমরা লেফট হ্যান্ড সাইডে যেটি পাচ্ছি সেটি কিন্তু আমাকে x² - 4x + 4 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অলরেডি আমার x² - 4x + 4ই কিন্তু দিচ্ছে। কারণ কি, এটি a - b তার হোল স্কোয়ারের সূত্র আমরা যদি ইউজ করি তাহলে a² - 2ab + b² অর্থাৎ এই অংশটি এবং এই অংশটি দেবে। দুইটি উভয় পক্ষ কিন্তু সেম হওয়ার জন্য এটি যদি আমরা সবগুলি টার্মগুলি যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে 0 হয়ে যাবে এবং 0 ইজ ইকুয়াল টু 0 ফর্ম তৈরি হয়ে যাবে। তো 0 ইজ ইকুয়াল টু 0 ফর্ম যখন তৈরি হয়ে যাবে একে কিন্তু আমরা সমীকরণের একটি বিশেষ পর্যায়ে ফেলি, আর সেই পর্যায়টি হচ্ছে অভেদ। অর্থাৎ এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি অভেদকে কিন্তু রিপ্রেজেন্ট করছে বা আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে অভেদ বা আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে এই সমীকরণটি। অর্থাৎ এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি ax² + bx + c ফর্মে কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ এটি একটি অভেদ। ঠিক আছে, অভেদের কি, অভেদের আমি একটু আগেই বললাম, অভেদ সবসময় মাথায় রাখবো যদি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এক্সের বা যে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি তার যে কোনো ভ্যালুর জন্য যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমরা সেই সমীকরণটি অভেদ। দেখো লক্ষ্য করে দেখো, আমরা এক্সের ভ্যালু যাই পুট করি না কেন বাম পক্ষে যে ভ্যালু পাবো ডান পক্ষে আমরা সেই ভ্যালু পাবো, কারণ কি এটি তো একটা ফর্মুলা। তাহলে স্বাভাবিক ব্যাপার এই বাম পক্ষে এক্সের ভ্যালু 1 2 3 4 5 6 যাই বসাই না কেন তার যে ভ্যালু পাবো আমি ডান পক্ষেও এক্সের ভ্যালু তাই পুট করলে আমি সেম ভ্যালুই পাবো।
তাহলে এই রকম ক্ষেত্রে আমরা সেই রকম টাইপের সমীকরণকে আমরা অভেদ বলে থাকি, আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি না। এবার আমরা 4th নম্বর কোশ্চেন আসছি, অর্থাৎ এটিও আমরা কিন্তু বলে দিলাম যে এটি একটি অভেদ, তাই এটিকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে। এবার আমরা লাস্ট কোশ্চেন আসছি 4 নম্বর। এবার আমরা 4 নম্বর কোশ্চেনকে তোলার চেষ্টা করছি। 4 নম্বর কোশ্চেন কী বলেছে, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 6। আমরা সর্বপ্রথমে যদি আমরা বাম পক্ষে লসাগু করি তাহলে কী পাচ্ছি, এক্স লসাগু হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x। আমরা যদি এই 6xকে আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা একে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, যেটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারি, যেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -7 এবং সি হচ্ছে 1 প্লাস 1। একই রকমভাবে আমরা তাহলে এইকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে পারি, যেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -7 এবং সি হচ্ছে +1। তাহলে আমরা এখন প্রত্যেকে কিন্তু বুঝে গেছি যে দ্বিঘাত সমীকরণের প্যাটার্নটি কী হবে, বা দ্বিঘাত সমীকরণ কি দেখতে কেমন হবে, বা কোনো একটি সমীকরণ যদি বিভিন্ন রূপে আমাকে দেওয়া থাকে সেখান থেকে আমি দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে যেতে পারবো কি পারবো না, বা যদি সেটি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে তাহলে সেটি আমরা কিভাবে বের করব, এই বিষয়ে ধারণা ক্লিয়ার হয়েছে। সেখান থেকে আমরা অনেক কিছু বেসিক ধারণা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এই ডেফিনেশন তো আমরা এখন জলের মতন গুলে খেয়ে নিয়েছি, যার সঙ্গে সঙ্গে আমরা কিছু এক্সাম্পল থ্রুতে আমরা তার যে রূপ সেটি সম্পর্কে বর্ণনা করেছি। আমরা তার ধর্ম বা তার প্রপার্টিস সম্পর্কে আমরা দেখব, এবং সেই প্রপার্টি সম্পর্কে কোশ্চেনগুলির মাধ্যমে আমরা তার বিষয়গুলিকে আমরা ক্লিয়ার করব, এবং আমরা ধীরে ধীরে আগের দিকে আমরা এগোবো। তো শুরু করব এবার নেক্সট কোশ্চেনে। আমরা এই কোশ্চেনটি সর্বপ্রথম যখন তোলা হয়েছে তখন আমি বলে দিই যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ, আমরা প্রথমেই বললাম যে যখন আমরা একটি নারকেল গাছ নিয়ে আমরা আলোচনা করছিলাম সেক্ষেত্রে আমরা বলছিলাম যে একটি সমীকরণ যখন এসেছে দ্বিঘাত সমীকরণ, আমার এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে এরকম টাইপের কোনো কোশ্চেন থাকলে, অর্থাৎ ধরো আমাকে এখন এরকম কোশ্চেন করলো নর্মালি যে কোনো একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 5, ঠিক আছে, অর্থাৎ একটি সংখ্যা সেটি যদি এক্স হয় তার অনন্যক হচ্ছে 1/x, তাদের যোগফল যদি 5 বলে দেয় তাহলে সেটিকে আমরা যখন আমরা কাজ করব, সেটিকে নিয়ে যখন আমরা কাজ করব সমীকরণটি তাকে আমরা সিম্পলিফাই করব, তখন দেখব একটি এক্স এলো লসাগু এবং এটি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। আবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x, এবং সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে -5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এই টাইপের সমীকরণ থেকে এক্সের ভ্যালু বের করা কিন্তু আমার আসল এই চ্যাপ্টারের কাজ, আমাকে এক্সের ভ্যালু বের করা। অর্থাৎ এক্সের ভ্যালু বের করতে পারলে আমি যে আসল আমার যে চল বা ভেরিয়েবল তার ভ্যালুটি যদি বের করতে পারি তাহলে আমাকে যে কোশ্চেনটি বলেছে মানে যে সংখ্যাটি কী, বা এই যে আমি এখনই বললাম একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল হচ্ছে 5, তাহলে সংখ্যাটি কী, তাহলে এই সংখ্যাটি কিন্তু এই প্রবলেমটি বা এই ইকুয়েশনটি সলভ করেই আমি পাবো। তাহলে আমাকে ইকুয়েশনটি সলভ করতে হবে। এই ইকুয়েশনটি সলভ করতে গিয়ে একটি মাথায় রাখবো, যেমন এই দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কোনো একটি ইকুয়েশনের ঘাত সর্বাধিক যত হবে ততগুলি তার কিন্তু সমাধান হবে। আবার বলছি, কোনো একটি ইকুয়েশন, সেটি কোয়াড্রেটিক ইকুয়েশন হোক, সেটি লিনিয়ার ইকুয়েশন হোক, মানে এক ঘাত দ্বিঘাত তিন ঘাত যাই সমীকরণ হোক না কেন, সেই সমীকরণের তার চলের সর্বাধিক ঘাত যতগুলি হবে সেই সমীকরণের ততগুলি কিন্তু রুট বা বীজ পাওয়া যাবে, অর্থাৎ সলিউশন বা অর্থাৎ মান পাওয়া যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, এই যে এক্স স্কোয়ার -5x + 1 এই যে সমীকরণটাকে যদি আমি সলভ করি, আমরা করবো এর পরে, তো সলভ করি তাহলে লক্ষ্য করব এর মান কিন্তু আমি দুটি পাবো। যেভাবেই হোক সেই দুটি মানটি বাস্তব হতে পারে,
অবাস্তব বা এটি ইমাজিনারি রুট হতে পারে, কাল্পনিক রুট হতে পারে, বা সেই রুট দুটি সমান হতে পারে, কিন্তু কোনো একটি দ্বিঘাত সমীকরণের এক্স্যাক্টলি দুইটি রুট থাকবে, অর্থাৎ দুইটি রুটই পাওয়া যাবে, তার থেকে না কম তার থেকে না বেশি, দুইটি রুট পাওয়া যাবে। সেই রুট দুটি বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে, বা সেই রুট দুটি সমান হতে পারে, সেটি আমরা পরে দেখব। আমরা সেই তার রুটের নেচার কী সেগুলো আমরা পরে বুঝবো, কিন্তু মাথায় রাখবো কোনো একটি সমীকরণের চলের ঘাত সর্বাধিক যত, সেই সংখ্যক সেই ইকুয়েশনের রুট কিন্তু পাওয়া যাবে। এখন আমরা দ্বিঘাত সমীকরণ যখন বলছি তখন দ্বিঘাত সমীকরণে তাহলে কয়টি রুট পাওয়া যাবে? তার কারণ দ্বিঘাত সমীকরণের ভেরিয়েবলসের সর্বাধিক ঘাত হচ্ছে যখন 2, তাহলে 2টি কিন্তু রুট পাওয়া যাবে। অর্থাৎ আমার প্রথম যে কোশ্চেনটি সেটি যদি আমাকে কোশ্চেনটি করে যে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কটি, তাহলে এই দিকটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা হবে 2টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ax² প্লাস bx প্লাস c একটি দ্বিঘাত সমীকরণ হলে এই a b c d এই চারটির মধ্যে কোন অপশানটি হবে? দেখো, x² প্লাস bx প্লাস c একটি দ্বিঘাত সমীকরণ হলে b নট ইকুয়াল টু 0। দেখো, b 0 হলেও বা কি, b যদি 0 হয়ে যেত তাহলে এই টার্মটি উঠে যেত, মানে bx এর এই টার্মটি থাকতো না, তাহলে x² প্লাস c থাকতো, সেটি একটি দ্বিঘাত সমীকরণই হতো। c যদি 0 হয়ে যেত তাহলে এই টার্মটি উড়ে যেত, অর্থাৎ এই অংশটি থাকতো না, অর্থাৎ x² প্লাস bx থাকতো, সেটিও তো একটা দ্বিঘাত সমীকরণ হতো। কিন্তু যদি ধরো a যদি 0 হয়ে যেত তাহলে এই পুরো টার্মটি উড়ে যেত, অর্থাৎ এখন bx প্লাস c পড়ে থাকতো, এই bx প্লাস c পড়ে থাকতো, অর্থাৎ এই যে চল বা এক্স, এই যে চল তার সর্বাধিক ঘাত হয়ে যেত 1, তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকতো না, সেটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত হতো। তাই আমাকে কিন্তু এই এ কে নট ইকুয়াল টু হতেই হবে। এ যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না, তাহলে এ নট ইকুয়াল টু 0 হওয়ার জন্য x² প্লাস bx প্লাস c একটি দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে। 3 নম্বর বলছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? আমরা এতক্ষণে এতবার বলে নিয়েছি একটি দ্বিঘাত সমীকরণের চলের বা ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাত হবে 2, সেটি কিন্তু আর দ্বিতীয়বার তোমাকে আর ভাবতে হবে না। নেক্সট কোশ্চেন বলছে a-4 ইন্টু x² প্লাস bx প্লাস 32 ইজিক্যাল টু 0 সমীকরণটি, এখানে কোশ্চেন এ হবে, এ এর যে ভ্যালুর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটি কি? দেখো, দ্বিঘাত সমীকরণ এটি না হতে গেলে মানে a-4 x² প্লাস bx প্লাস 32 ইজিক্যাল টু 0 এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না বা হতে পারে না শুধু একটি রিজনে, যদি এই x² টার্মটি যদি চলে যায়। কোনোরূপভাবে যদি x² টার্মটি না থাকে, যদি bx প্লাস 32 পড়ে থাকে বা মানে bx প্লাস 32 পড়ে থাকে, তাহলে এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে সেটি করতে গেলে আমাকে এই x² এর সঙ্গে যদি 0 গুণ করতে পারি তাহলে এই x² প্রাণটি পুরোটা উড়ে যাবে, আর 0 হতে গেলে a-4কে 0 হতে হবে, a-4কে 0 হতে হবে। তার অর্থ হচ্ছে a ইজ ইকুয়াল টু 4 হতে হবে, অর্থাৎ এর ভ্যালু যদি এখানে 4 হয়ে যায় তাহলে 4 - 4 মানে 0, তাহলে এই 0 ইন্টু x² মানে এই পুরো টার্মটি উড়ে গেল, তার bx প্লাস 32, তাহলে এটি পড়ে থাকবে, এটি এক দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে কোশ্চেনটি বলছে যে এই সমীকরণটি এ এর যে মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কোন মানের জন্য? 4, এর মান যদি 4 হয় তাহলে এটি দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন, x² মাইনাস x ইজিক্যাল টু 0 সমীকরণটি বীজের সংখ্যা কত? আমি কি বললাম, কোনো একটি সমীকরণের তার ভেরিয়েবলসের সর্বোচ্চ ঘাত যত, সেই সমীকরণের বীজ সংখ্যাও ততগুলি হবে। অর্থাৎ এই সমীকরণের x² মাইনাস x ইজিক্যাল টু 0 এই সমীকরণের x হচ্ছে ভেরিয়েবল যার সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এর কিন্তু বীজ সংখ্যা 2টি হবে। এখানে কোনো রূপ ডাউট নেই কিন্তু, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো আমাকে কি বলেছে, দেখো প্রথমে দেখো এই কোশ্চেনটি বোঝার সময় x⁻6 মাইনাস x³ ভালো করে লেখার চেষ্টা করি। দেখো x⁻6 মাইনাস x³ মাইনাস 2 ইজিক্যাল টু 0 এই সমীকরণটি কোন ঘাতে, চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, মানে এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে পারি কি, আর যদি লিখতে পারি তাহলে সেটি কীরকম ফর্মে হবে এবং কোন ভেরিয়েবলসের সাপেক্ষে বা কোন ঘাতের সাপেক্ষে, চলের কোন ঘাতের সাপেক্ষে সেই দ্বিঘাত সমীকরণ হবে। তো দ্বিঘাত সমীকরণের ফর্ম কি? দ্বিঘাত সমীকরণের ফর্ম হচ্ছে a x কোনো একটি ভেরিয়েবল তার স্কোয়ার প্লাস b সেই সমীকরণটি বা সেই ভেরিয়েবলটি
প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে থাকবে। এখন এইটিকে যদি এই এক্স টু দি পাওয়ার 6 মানে একে যদি আমরা এই ফর্মে লিখতে চাই তাহলে কি হবে, এখানে এ মানে 1, তাহলে 1 থাকলো, এখানে এক্স টু দি পাওয়ার 6-এর সহগ হচ্ছে 1, তাহলে আমি 1 লিখে দিলাম প্রথমে। এবার আমি স্কোয়ার লিখে দিলাম। এবার এক্স টু দি পাওয়ার 6কে আমি এখানে কি লিখলে আমাকে এই এক্স টু দি পাওয়ার 6ও থেকে যাবে এবং এই ফর্মটিও বজায় থেকে যাবে। আমি যদি লক্ষ্য করে ভেবে দেখো, আমি যদি এখানে এক্সএস কিউব লিখে দিই তাহলে দেখো স্কোয়ার 3 2 6, 3 2 6 মানে এই অংশটুকে পুরো অংশটুকু আমাকে 1 ইন্টু এক্স কিউব তার হোল স্কোয়ার, এই পুরো অংশটি কিন্তু আমাকে এক্স টু দি পাওয়ার 6কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি কোথাও ভুল লিখিনি। প্লাস এখানে এক্স কিউবের আগে মাইনাস আছে, -1 আছে, তাহলে আমার এখানে মাইনাস এক্স কিউব, আমাকে কি করতে হবে, বি মানে এখানে -1 আমি বসিয়ে দিলাম, বি মানে এখানে -1 বসিয়ে দিলাম। এবার আমাকে এক্স কিউব লিখে দিলাম প্লাস সি এখানে -2, অর্থাৎ সি এখানে -2 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো এখন আমি কিন্তু ফর্মে এনেছি, আমি যে ফর্মটি এনেছি যেখানে এটিকে যদি আমি পুরোটাকে যদি আমি এক্স ধরে নিই, এটিকে পুরোটিকে যদি এক্স ধরে নিই তাহলে লক্ষ্য করে দেখো এই পুরো অংশটি, অর্থাৎ আমি যদি বলি এই অংশটি পুরোটি এক্স কিউব, এটি যদি পুরোটি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স -2, এক্স স্কোয়ার মাইনাস এক্স -2 ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে কিন্তু চলে এসেছে। এটি একটি দ্বিঘাত সমীকরণের কিন্তু ফর্ম। কার সাপেক্ষে, এই যে ক্যাপিটাল এক্সকে ধরলাম এটি কে, এটা এক্স কিউব। তাহলে আমি এখানে বলতে পারি যে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, চলের 3 বা এক্স কিউবের সাপেক্ষে কিন্তু এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা একই রকমভাবে যদি আমরা সেম ক্যাটাগরিতে ফেলি, দেখো লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4কে মাইনাস এক্স স্কোয়ার -2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার একে যদি আমি অন্য কোনো একটি পি ধরে নিই তাহলে পি স্কোয়ার মাইনাস পি -2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মকে রিপ্রেজেন্ট করছে যেখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ এই পি ভ্যালুটির জন্য এই পি কি এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এই সমীকরণটি এক্স স্কোয়ারের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। যদি এক্স স্কোয়ার যদি সাপেক্ষে এই সমীকরণটি কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ। আমরা সেম লজিক আমরা ইউজ করলাম এবং এইটি আমরা কাজ করলাম। এবার একটি কোশ্চেন দিয়েছে যে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3s এটি একটি কী রকম সমীকরণ, এটি একটি ড্যাশ সমীকরণ, অর্থাৎ এটি কি একটি দ্বিঘাত সমীকরণ। তুমি লক্ষ্য করে দেখো যে এই যে সমীকরণের এক্সের সর্বোচ্চ ঘাত কত, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এটি কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি ত্রিঘাত সমীকরণ, এটি একটি ত্রিঘাত সমীকরণ। নেক্সট কোশ্চেন দেখো a-2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমীকরণে এ এর মান ড্যাশ হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এক্ষুনি এরকম একটি কোশ্চেন করলাম, কি কোশ্চেন করেছিলাম, এক্ষুনি করেছিলাম যে দেখো এই যে a-2, এই যে a-2 তা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এই যে এই সমীকরণ সমীকরণটির দ্বিঘাত সমীকরণ তখনই হবে না যখন এক্স স্কোয়ার টার্মটি থাকবে না। এবার এক্স স্কোয়ার টার্মটি না থাকার জন্য কি করতে হবে, আমাকে এক্স স্কোয়ারের সঙ্গে যদি একটি 0 গুণ করতে হয় তাহলে সেটি পসিবল। তাহলে এক্স স্কোয়ার 0 হতে গেলে আমাকে এই যে a-2 একে 0 হলে পসিবল হয়ে যাবে। তো আমি a-2 যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে এই পুরো টার্মটি উড়ে যাবে, মানে এই টার্মটি উড়ে যাবে, তাহলে পড়ে থাকবে এটি, তার মানে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, সেটি একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। তাহলে a-2কে কিন্তু 0 হতে হবে, তার অর্থ হচ্ছে a কে কিন্তু 2 হতে হবে তবে সেটি পসিবল। তাহলে a এর 2 এর জন্য এটি দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না। খুব সিম্পল কোশ্চেন এবং এই সব কোশ্চেনগুলি আমাদের কিন্তু শুধুমাত্র বেসিক কনসেপ্টকে জোরদার করে তুলছে। এবার আমরা একটি নেক্সট কোশ্চেনে আসছি। এই যে কোশ্চেনটি আমরা এখানে শুদ্ধ এবং মিশ্রর ব্যাপারটি আমাদের কোশ্চেনগুলি এসেছে। আমরা এখনো পর্যন্ত বিশুদ্ধ বা মিশ্র মানে দ্বিঘাত সমীকরণ কাকে বলে কিন্তু বুঝিনি এবং আমরা সেটা বোঝার চেষ্টা করি। এবার দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ভাগ হচ্ছে
যে এটি বিশুদ্ধ বা শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। আরেকটি ভাগ হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। কাকে বলবো? ধরো যে দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশি মানে ভেরিয়েবল, শুধুই দুই সূচকযুক্ত পদ থাকে কিন্তু এক সূচকযুক্ত পদ কোনো পদ থাকে না, তাকে আমরা বিশুদ্ধ বলি। অর্থাৎ যদি ধরো x² + 25 = 0, এই সমীকরণটি কিন্তু একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। কারণ কি, দেখো এই সমীকরণে এক্সের যে সর্বোচ্চ ঘাত 2 সেই সূচকযুক্ত, অর্থাৎ দুই সূচকযুক্ত, ভালো করে এই কথাটি বুঝবো, দুই সূচকযুক্ত কিন্তু পদ আছে কিন্তু এক সূচকযুক্ত পদ অর্থাৎ এক্সের মান নেই। যেমন ধরো এখন অনেক রকম ইকুয়েশন দেখছিলাম, তার মধ্যে একটি x² + 5x + 3 = 0, এটি একটি ইকুয়েশন। x² - x = 0, এই একটি ইকুয়েশন। x² + 25 = 0, x² + 49 = 0, এরকম অনেক ইকুয়েশন কিন্তু আমরা প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণ আমরা তুললাম। প্রথম ক্ষেত্রে দেখো এই যে ইকুয়েশনটি দেখলাম যে এর ক্ষেত্রে কিন্তু দ্বিঘাত বা দুই সূচকযুক্ত কিন্তু এক্সের যে ভ্যারিয়েবল, এক্সের যে ঘাত, সেখানে শুধুমাত্র দুই সূচকযুক্ত ঘাতই অবস্থিত, এটির ক্ষেত্রে এবং এটির ক্ষেত্রে। অর্থাৎ এই টাইপের, এরকম টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণকে আমরা বলবো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর যে ক্ষেত্রে যে কোনো দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশির 1 এবং 2 সূচকযুক্ত পদ থাকবে। দেখো এখানে কিন্তু মাথায় রাখবে, অনেক ক্ষেত্রে আমার মনে হয় এখানে 2 সূচকযুক্ত পদও থাকবে আবার 1 না, হ্যাঁ, কারণ আমাকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাকে তো 2 থাকতেই হবে, এই ভেরিয়েবলসের পাওয়ার 2 তো থাকতেই হবে, তবে তো সেটি দ্বিঘাত সমীকরণ হবে। তার সাথে সাথে যদি এক্সের পাওয়ার 1 সেটিও যদি সেই সমীকরণের মধ্যে থেকে থাকে একটি পদ হিসাবে, তাহলে সেই রকম টাইপের সমীকরণকে বলবো আমরা মিশ্র দ্বিঘাত সমীকরণ। আর শুধুমাত্র দুই সূচকযুক্ত পদ থাকবে কিন্তু এক সূচকযুক্ত পদ থাকবে না, এরকম সমীকরণকে আমরা বলবো বিশুদ্ধ বা শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবার আমরা কোশ্চেনগুলি যেখানে তুললাম সেখানে আসছি। দেখো প্রথম কোশ্চেনে বলছে x² + 25 = 0 সমীকরণটি ড্যাশ দ্বিঘাত সমীকরণ। ভালো করে বোঝো, এক্ষুনি ডেফিনেশন পড়লাম, সেই ডেফিনেশন আমাকে কি বললো, যে সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x² তো থাকবে কিন্তু x এর টার্ম থাকবে না, সেই সব সমীকরণকে বলবো আমরা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, নিচের কোনটি শুদ্ধ অমিশ্র বিশুদ্ধ বলে থাকো, নিচের অংশটি কোনটি শুদ্ধ বিশুদ্ধ এবং অমিশ্র সেটি বলে দেখাও। দেখো লক্ষ্য করে দেখো নিচের এক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দেখো এখানে x² আছে এবং এখানে x এর টার্মও আছে, তাহলে এটি তো বিশুদ্ধ তো নয়, কোনোদিনই বিশুদ্ধ নয়। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে x² টার্ম আছে কিন্তু x এর টার্ম নেই, তাহলে এটি কিন্তু বিশুদ্ধ, একদম পারফেক্টলি এটি বিশুদ্ধ। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো x² আছে এবং xও আছে, তাহলে এটিও কিন্তু মিশ্র দ্বিঘাত সমীকরণ, বিশুদ্ধ নয়। তাহলে আমরা এই বি অপশনকে চুজ করব, যেখানে x এর কোনো টার্ম নেই, শুধুমাত্র x² এর টার্ম আছে, সেক্ষেত্রে তাকে আমরা বিশুদ্ধ অমিশ্র বা শুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে থাকি। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন, আমাকে দেখো একই কোশ্চেনকে একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে যে এই a - 2 x² + a + 2 + x + 1 = 0 সমীকরণটি একটি একঘাত সমীকরণকে সূচিত করলে a + 5 এর মান কত। দেখো এই সমীকরণটিকে একঘাত সূচনা করতে বলেছে। আমাকে একটু আগে একটি কোশ্চেন করেছিল যে এরকম টাইপের একটি কোশ্চেন দিয়ে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, তার কারণ কি। এখন আমাকে কোশ্চেন করছে যে এই সমীকরণটি একঘাত হওয়ার, প্রথম কথা যে এই সমীকরণটিকে একঘাত করতে হবে। এবার একঘাত করার অর্থ কি, স্কোয়ারের টার্মকে, এক্সের ভ্যারিয়েবলসের যে স্কোয়ারের টার্ম বা এই স্কোয়ারের টার্ম, এই অংশটিকে পুরোটিকে কিন্তু আমাকে ডিলিট করতে হবে বা স্পেস করে দিতে হবে। সেটি কখন পসিবল, যখন a - 2 = 0 হবে। যদি a - 2 যদি 0 হয়ে যায় তাহলে এই 0 × x² মানে এই টার্মটি পুরোটি 0 হয়ে যাবে, তাহলে এটি একটি একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। তাহলে এটি করতে গেলে আমি এর ভ্যালু কত, 2, অর্থাৎ a = 2 হওয়ার জন্য এটি একটি একঘাত সমীকরণ হবে। তাহলে বলছে a + 5 এর ভ্যালু কত, তাহলে এটি যদি a + 5 এর ভ্যালু কত হবে, a মানে এখন মান পেয়ে গেছি 2 + 5 = 7 হবে এই অ্যান্সার। তাহলে অর্থাৎ আমরা ডি অপশনটিকে চুজ করব।
তো আজকের এই ভিডিওতে কিন্তু অনেক কোশ্চেন যেগুলি বইয়ে আছে, এমসিকিউ বা শর্ট টার্ম সব 1 নম্বরের কোশ্চেনে যেসবগুলি পড়ে সেগুলো অনেক কিছু পেয়ে যেতে পারো। কিন্তু কথা হচ্ছে যে এই ভিডিওটি কিন্তু বানানোর উদ্দেশ্য, মানে এই পুরো ভিডিওটিতে শুধুমাত্র আমরা বোঝার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি দ্বিঘাত সমীকরণ কেমন হতে পারে, দ্বিঘাত সমীকরণ দেখতে কি, মানে দ্বিঘাত সমীকরণ পরিচয় সম্পর্কে আমরা বুঝেছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা এরপরে আরও বেশি করে দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করা থেকে শুরু করে দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠিত হয়, গাণিতিকভাবে কিভাবে গঠন করব, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। আমার মনে হয় যে এখনও পর্যন্ত যে আমরা আলোচনাগুলো করেছি সেগুলো জলের মতন ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তাও না হয়ে থাকে আমার মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো কোনোরূপ কোশ্চেন সম্পর্কে, এই টপিকে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো সলভ করার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।